গুড মর্নিং ফ্রম রংপুর সিটি। সুন্দর একটা ঘুম দিছি, কিন্তু আসলে নতুন জায়গায় এবং একা, এই কারণে ঘুমটা সুন্দর হয়েও আবার এটাকে সুন্দর বলা যাচ্ছে না, মানে এটাকে জম্পেশ বলা যাচ্ছে না। আসলে ঘটনা কি হয়েছে, রাতে বেশ কয়েকবার ঘুম টুকটাক ভাঙছে। মানে আমি তো শুইছি কয়টার দিকে, আসলে 2টা 2:30, 2টার আগেই মনে হয় শুইছি। রাতে ঘুম ভাঙছে হচ্ছে, একবার মনে হয়েছে যে আমার ঘরে আমি, পরে বিছানায় ঘুরতে গিয়ে দেখি বিছানার সাইজ তো ছোট, and দেখি যে না আমি তো পড়ে যাব। আর তারপরে আরেকবার ঘুম ভাঙছে সকালে 6টার দিকে, তখন মনে হয়েছে যে আমার ল্যাপটপ অ্যান্ড ঘড়ি কোন দিকে, কয়টা বাজে। পরে দেখি না আমি তো আসলে বাসাই না। এরকম আসলে একভাবে যখন অভ্যাস হয়ে যায় তখন অন্যান্য জিনিসগুলা একটু মানে অন্যরকম হইলে একটু কিরকম যেন লাগে, তবে ভালো লাগতেছে। আর এখান থেকে আমি সকালে ওঠার পরে বেশ মেঘলা দেখছি, অ্যান্ড একটু আগে দেখলাম রোদ, আবার এই যে কথা বলতে বলতে এখন রোদটা ঢেকে যাইতেছে, বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে। দোকানপাট এখনো কিছুই খোলে নাই, সময় 11:30 11:12 এরকম। আমি 11টার দিকে ঘুম থেকে উঠছি, ফ্রেশ ট্রেশ হইলাম। এখন যেটা হয়েছে, রাস্তাঘাট এত ফাঁকা, যেখানে রেস্টুরেন্ট খোলা আছে বা কি এগুলো আমি জানি না। এখন কিছু খাইতে হবে, যদিও ব্রেকফাস্ট নিয়ে আসছিলাম, বাট কলা রুটি এগুলা খাইতে ইচ্ছা হইতেছে। চলেন যাই দেখি হেভি কোনো ফুড পাই কিনা, কারণ রাতে আমার পেটে ব্যথা হয়ে একটু ঝামেলা হয়ে গেছে। আর খাইতে হবে হচ্ছে, এই ধরনের অবস্থা হলে 1/2 লিটার পানির মধ্যে একটা স্যালাইন গুলা দেন খেয়ে ফেলবেন, অনেকটাই ইলেকট্রোলাইট ব্যালেন্স হবে। আর আমার কাছে এমনি ইলেকট্রোলাইটের একটা ড্রিঙ্ক আছে, ওইটা আমি হয়তো পরে ট্রাই করব, কারণ আমার পানি নিতে হবে। আর এই সমস্ত হোটেলে কি হয়, 1 লিটার পানি দেয়, অ্যান্ড আমার পার ডে মিনিমাম 3.5 লিটার পানি খাইতে হয়, আর উপরে 5 লিটার, কারণ বেশ কিছু অন্যান্য জিনিস খাওয়া হয়তো আমার পানি খাওয়ার পরিমাণটা একটু বেশি অন্য সবার চেয়ে। লিফট চলে আসছে, কিন্তু উঠবো না মানে উঠবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি শুনছিলাম উত্তরাঞ্চল গরম, রংপুরে গরম পড়ে শুনছি, কিন্তু এর আগে যখন আসছি এই গরমটা টের পাই নাই। বাট আজকে হারে হারে টের পাইতেছি। আপনাদেরকে একটু রংপুর সিটি দেখাই। এখানে একটা বড় বিল্ডিং আছে, আর এটা হচ্ছে সাদমানের মোড় বলে, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। এইদিকে ওই যে ওই মোড়ে লেখা, ওই কই গেল, ওই যে ওইখানে লেখা হোটেল সাদমানের মোড়, এটা শাহ আমানত হোটেল। এর আগে আমরা ওইখানে ছিলাম। আর গোল চত্বরের অবস্থা এরকম হালকা, এখানে একটা মেন্স ওয়ার্ল্ড আছে। আর এদিকে রাস্তা পুরাই ফাঁকা, এদিকে রাস্তাটা হলো শাপলা চত্বরের দিকে চলে গেছে। আপনার নিশো আছে এখানে। আর এই হচ্ছে এখানকার বাড়িঘরের অবস্থা, মোটামুটি 6 থেকে 7 তলা, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 6 7 তলা 8 তলা এরকম বিল্ডিংগুলাই বেশি দেখা যায়। ওরকম উঁচু একদম যে 20 15 বা আরও উঁচু বিল্ডিং এদিকে আমি খুব একটা দেখি নাই। এই হলো অবস্থা, এই হলো রংপুর সিটি, অ্যান্ড এই হলো আমার পেটের অবস্থা। আমি শুকায় গেছি, আমার এখন খাওয়া দাওয়া করতে হবে। লিফট চলে আসছে, আমাদের হোটেলের লিফট হলো 3 তলা পর্যন্ত, 3 তলা রিসেপশন, অ্যান্ড 3 তলা থেকে উপরের দিকে লিফট উঠে, এরপরে নিচের দিকে কোনো লিফটের কাহিনী কিচ্ছা নাই। আবার 6-এর লাইট জ্বলে না, অনেক জোরে চাপ দিতে হয়। এই যে 3-এর নিচে আর লিফট যায় না, অ্যান্ড দেন 3-এ যাবো, 3 থেকে হেঁটে বাকি 3 তলা নামতে হবে। একটু ফাপড় আছে আর কি, নর্মাল মিড রেঞ্জের হোটেলে উঠছি, একটু ফাপড় তো থাকবেই। দেখছেন অবস্থা, এই হলো অবস্থা। আর আমি বাইকের চাবি নিয়ে বের হই নাই, কারণ হেলমেট টেলমেট এখন পড়তে ইচ্ছে হইতেছে না। তো হেলমেট যেহেতু পরবো না, সেহেতু এইখানে পুলিশ কেস করে কিনা এই ব্যাপারগুলো আমার জানা নাই। আর যদি পুলিশ কেস করে হুদাই আমি ঢাকার বাইরে এসে কেস খাইতে চাইতেছি না। এই জন্য হচ্ছে এখন এখান থেকে পায়রার মোড়, পায়রা চত্বর যেটা, ওই জায়গাটা খুব বেশি দূর না, এতটুকু হাইটেই যাওয়া যায়। আমার এখানে এই হোটেলে থাকার একটাই উদ্দেশ্য, সেটা হলো এখানে পার্কিং আছে, পার্কিংয়ে বাইক রাখতে পারছি। আর এটা লক করে রাখা, নতুন সাজে নতুন রূপে হোটেল গোল্ডেন টাওয়ার। এখানে আমি উঠছি, বেশ বড় সড়ো এই টাওয়ারটা। এটার পেছনে ওঠার একটা মাত্র কারণ, বাইক সেফলি রাখতে পারছি, কারণ অন্যান্য কিছু হোটেল দেখলাম বাইক রাস্তায় রাখতে হয়। আর এর আগে যেটা ছিলাম শাহ আমানত, ওইটা ঈদ উপলক্ষে বন্ধ, সম্ভবত কালকে থেকে খুলবে বা কিছু একটা। আমি না ভুল করে বাথরুমের স্যান্ডেল পরে বেরিয়ে গেছি এক্সাইটমেন্টে। আর এই এখানে সুন্দর সুন্দর স্যান্ডেলও পাওয়া যায়। এবার রংপুর থেকে একজোড়া স্যান্ডেল আর একটা হচ্ছে সাদা রঙের টি শার্ট, এটা কিনেই ফিরবো। এখন টি শার্ট কই পাওয়া যায় আমি জানি না। বিশ্বকাপের একটা ব্যাপার চলতেছে, তো এই কারণে দোকানপাটের মধ্যে সব জার্সি টার্সি বিক্রি হইতেছে। আর মার্কেট টুকটাক খুলছে, আজকে ঈদের 3য় দিন, ওই অনুযায়ী মার্কেট ভালোই খুলছে এখানে, মানে অনেক দোকানই খুলছে, তবে লোকজনের পরিমাণ কম। আর রাস্তায় বের হওয়ার পর বাতাস লাগলেও একটা গরম আছে, তবে হিউমিডিটি কম।
চলে আসছি ঘুরতে ঘুরতে আমরা রাসেল হোটেলে, এখানে আমরা খাবো। আর ওই যে হচ্ছে পায়রাটা পোস্টারের পিছনে পড়ছে সাইনবোর্ডের, আর এখানে সিয়ামও আছে সাথে মিম। মোটামুটি এই জায়গাটা একটু হ্যাপেনিং, অনেক লোকজনই আছে দেখা যায়, আর প্রচুর অটোর ভিড়। এরকম হলে এখানকার অবস্থা। রংপুরে এখানে স্পেশালিটি হচ্ছে এই যে দেখেন এরকম গরু হচ্ছে আপনার সামনে রান্না হইতে থাকবে, এখান থেকে আপনি গরু ভাত এগুলা নিয়ে খাইতে পারবেন। এখানে আসলে রাহুল ভাইকে পাবেন, রাহুল ভাইয়ের সাথে কথা বলে ওনার কাছ থেকে কথা বলে দেন খেয়ে নিতে পারেন, ডিসকাউন্ট চায়েন না কেউ। খাবারগুলো হয় এরকম, আপনাকে এরকম একটা ভাত দিবে, এরকম এক প্লেট গরুর মাংস দিবে যেটা একটু আগে রান্না হতে দেখলাম, এইরকম সালাদও দেওয়া হবে। এছাড়া মাছ ডাল এগুলোও পাওয়া যায়, বাট আজকে এখন ঈদের পরে এখনও রান্না হয় নাই, কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে, তখন পাওয়া যাবে। আমি বেশি সকালে চলে আসছি, দুপুরে পাওয়া যায় মাছ, খিচুড়ি, ডাল, এই সমস্ত জিনিস। এই তো, তবে আমি নর্মালি গরু খাই না, বাট রংপুর আসলে এই দোকানগুলোর কারণে, দুইটা দোকান আছে পাশাপাশি, এখানে আসলে আমার গরু খাওয়া হয়, কারণ একটু অন্যরকম, ডিফারেন্ট, একটু টেস্ট ডিফারেন্ট। দেখতেই দেখেন না কেমন লাগতেছে। ভাইয়াজি, এক বোতল পানি খুঁজতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, ঘামতেছি কি পরিমাণ দেখছেন। মেডিসিনের দোকান খুঁজতেছিলাম, পরে দেখলাম যে আসলে মেডিসিনের দোকান খুঁজতে যে সময় লাগবে ওই হাঁটতে হাঁটতে আরও অসুস্থ হয়ে যাবো। পরে ডাব পাইছিলাম, ডাবের প্রাইস এখানে একটু বেশি, 160 টাকা চাইছিল, পরে 150 রাখছে। ঘটনাটা হলো ঢাকা 120 টাকা করে এই সাইজের ডাব, 100 টাকাও পাওয়া যায়, 110 টাকাও পাওয়া যায়, বাট এইখানে ঈদের কারণে হয়তো প্রাইসটা একটু বেশি। পানির বোতল কোথাও পাইতেছিলাম না। দেন চেম্বার অফ কমার্স বিল্ডিংয়ের নিচে কয়েকটা বেকারি আছে, ওইখানে হচ্ছে পানির বোতল পাইছি। এখন আর এনার্জি নাই, সত্যি কথা। রুমে যাব, পরে বাইক নিয়ে বেরোবো একবারে। এবারের পার্কিংটাও গতবারের পার্কিংয়ের মতো একটু ভৌতিক অ্যান্ড ভয়ঙ্কর। ওকে ভাই, আল্লাহ হাফেজ। অ্যান্ড পার্কিংয়ে বাইক যখন বের করতে আসছি তখন বলতেছে যে টোকেন নিছি কিনা। অ্যান্ড টোকেনের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার হইতে পারি নাই, যে আসলে আমি এই হোটেলে উঠছি, আমি কেন টোকেন নিয়ে রাখবো। তবে আমার যেটা মনে হচ্ছে যে এই হোটেলে যারা না থাকে তারাও হয়তো এই পার্কিংগুলোতে বাইক রাখতে পারে। অ্যান্ড পরে আমি বললাম, মানে আমাকে জিজ্ঞেস করলো আপনি কি এখানে উঠছেন কিনা, মানে সে জানেই না। আর তারপরে আমি বললাম হ্যাঁ, আমার রুম নাম্বার এত, আমি এখানে উঠছি। অ্যান্ড রুমের একটা কার্ড আছে, কার্ড দিয়ে দেখানোর পর হচ্ছে উনি ক্লিয়ার হয়েছে। তারপরেও বলতেছিল যে টোকেন যদি না নেই তাহলে বাইক ঢুকানো বের করা সমস্যা। এখন কালকে রাতে আমি যখন উঠছি তারা আমাকে টোকেন বা এই সমস্ত কোনো কিছুর ব্যাপারে কোনো কিছুই বলে নাই। এখন যদি না বলে তাহলে আমি কি জানবো যে আসলে এই ধরনের কোনো কিছু হইতে পারে। আর এর আগে আমি যে হোটেলটা ছিলাম, আল কিছু একটা নাম ছিল, আচ্ছা মনে পড়লে আমি বলতেছি, শাহ আমানত, ওটা ছিল শাহ আমানত হোটেল। অ্যান্ড ওইটার মধ্যেও সেম প্রবলেমটা আমরা ফেস করছি। ওনারা হচ্ছেন একটা রুম রেন্ট আমাদের বলে আমাদেরকে রুম দিচ্ছে, অ্যান্ড দেন যখন আমরা ফাইনালি উঠে গেলাম রুমে তখন বলতেছে যে এটার সাথে একটা ভ্যাট অ্যাড হবে। এখন আমরা কি নর্মালি ভ্যাট আলাদা অ্যাড করি কোনো হোটেলে? আচ্ছা, ভ্যাটের টাকাটা তাকে দেওয়া হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি তখন গতবার যখন আমরা চলে যাই আমি ভ্যাটের চালানটা নেই নাই। অ্যান্ড কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্ট বা যে কোনো কিছু যদি আপনাকে ভ্যাটের কথা উল্লেখ করে যে ভ্যাট বাবদ এই জিনিসটা আপনাকে দেওয়া লাগবে, তাহলে যে জিনিসটা করবেন ওই ভ্যাটের চালানটা অবশ্যই নেবেন। কারণ চালানটা যদি না কাটে, ওটা একটা সরকারি খাতে যায়, তো চালানটা যদি না কাটা হয় তাহলে ওই সরকারি খাতে টাকাটা যায় না, ভ্যাটের টাকা বলে ওই টাকাটা হচ্ছে কেউ নিজের পকেটে ঢুকায় ফেলতেছে। এই জিনিসটা হইতে দেওয়া উচিত না আমাদের। যাই হোক, ওয়ান মোর টাইম, হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs অ্যান্ড উই আর ইন রংপুর। সময় 5টা 3, আওয়াজ পাচ্ছেন, আজান দিচ্ছে। আমি 4টার সময় একটা আজানের আওয়াজ শুনতে পাইছি, আর এটা হচ্ছে ফায়ার সার্ভিস। 4টা থেকে শুরু করে 5টা পর্যন্ত 1 ঘন্টা, এর আগে মাঝখানে অবশ্য আজান দেয় নাই। 1 ঘন্টার গ্যাপে আসরের আজান এখানে 2টা টাইমে দেওয়া হয়, তার মানে সিয়া সুন্নি বা ওই যে আহলে হাদিস এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। আমি ঘুরতে বেরোইছি বিকেলবেলা, সারাদিন এত পরিমাণ গরম ছিল যে গরমের চাপে বের যে হব, এই বের হওয়ার মতো এনার্জি ছিল না। অ্যান্ড এদিকে সজল অটো, টায়ারের দোকান, বাইকের ব্যাপার স্যাপার আছে। অ্যান্ড এইখানে আমার আসতে হবে কালকে বা আজকে যে কোনো এক টাইমে। বাঞ্জি কর্ড কিনতে হবে আমার, কারণ ব্যাগ ট্যাগ বেঁধে যেতে হবে। অ্যান্ড এইখানে একটা টি শার্টের শপও আছে, কিছু একটা পয়েন্ট নাম, আমার টি শার্টও কিনতে হবে একটা। টুকটাক কিছু কাজ টাজ আছে আমার, মানে কেনাকাটা অ্যান্ড সব কিছু। এদিকে ভালোই কিন্তু জামা কাপড় অ্যান্ড স্পোর্টস এগুলার দোকান টোকান আছে, মানে বেশ, এটাই মনে হয় শহরের মেইন শপিং এরিয়া বা এরকম কিছু আমার কাছে মনে হচ্ছে। আসলে কেউ সাথে না থাকায় কি হয়েছে জানেন, এবার ওরকম এনার্জি পাচ্ছিলাম না। যদি সাথে আরেকজন থাকতো তাহলে হয়তো বা এই গরমের মধ্যেও বের হয়ে যেতাম। আর যেই সাইডটা এখন আমরা যাচ্ছি
এটা হচ্ছে নিয়াজ ভাইয়ের বাসার এলাকা। নিয়াজ ভাই যদিও সকালে আসছিল, ওনার শরীরটা ভালো না, এই জন্য আর সারাদিনে ওনাকে আমি আজকে ডিস্টার্ব করতেছি না। উনি জাস্ট আমার রুমে এসে আমার সাথে দেখা করে দেন আবার চলে গেছে, উনি চেম্বারে চলে গেছে। উনি এমনিতে ব্যস্ত এবং তার মধ্যে অসুস্থ, সব মিলে ওনাকে আর আজকে আমি প্যারা দিচ্ছি না এই কারণে। আর এইদিকে কেন যাচ্ছি সাতমাথার দিকে? এদিকে আমি গতবার একটা জিনিস দেখছিলাম, কিছু কিছু ব্যাপার আছে না, গ্রুপ থাকলে হয় না, ঠিক ওরকম একটা ব্যাপার এখানে দেখছিলাম। অ্যান্ড ওই ব্যাপারটার মধ্যে যেটা দেখছিলাম যে এখানে হচ্ছে আপনার আমার তাহার একটা ঘোড়া বা গাধা দিয়ে মেবি সরিষা থেকে বের করতেছিল। আচ্ছা, রয়্যাল এনফিল্ড আজকে এখনো খুলে নাই। রেভো অ্যান্ড রয়্যাল এনফিল্ড এখানে একসাথে, কিন্তু ইয়ামাহার শোরুমটা কোন জায়গায় আমি জানি না, গুগল করে দেখতে হবে যে ইয়ামাহার শোরুম এখানে কোথায় আছে। ঠেলজি আছে এখানে, সুজুকি দেখলাম, সব বাইকের শোরুমগুলো তো এই লাইনেই দেখা যাচ্ছে। আয়শা মোটরসও আছে, বাট ইয়ামাহার শোরুমটা কেন আমার চোখে পড়তেছে না? যে জিনিসটা চোখে তো পড়া উচিত। এই হিরোর শোরুমে এইখানে, তো সেখানে ইয়ামাহা কই সেই ইয়ামাহা? আচ্ছা, চোখে হয়তো পড়বে, এদিকে না থাকলে অন্য কোনো দিকে অবশ্যই হবে। না চিনলে যেটা হয়, চিনি না তাই জানিও না কোন জায়গায় কি। তবে এই রাস্তাটা লাস্ট আমি 2-3 বছরে মোট এবার নিয়ে 3বার আসলাম রংপুর। এই রোডটা কিন্তু ভালো হয় নাই, এই রোডটা আমার মনে হয় ভালো হওয়া উচিত। এরকম একটা রোড যেখানে এতগুলা শপিংয়ের দোকান বা যাই বলেন শপিং মল, বাট ওই অনুযায়ী এখানে রোডটা কিন্তু অতটা সুন্দর হয় নাই আসলে। গতবার যখন আসছি তখনও না এই ক্ষেতটা নিয়ে একটা সন্দেহের মধ্যে ছিলাম যে এটা আসলে কিসের ক্ষেত। পরে কি যেন জানতে পারছিলাম, কোনো একটা তুলা বা রেশম এই টাইপের কোনো একটা কিছু। আর এখানে অনেকগুলো ইনস্টিটিউট আছে, তো ওইটার হয়তো কোনো গবেষণা কার্য চালায়, এরকম কোনো কিছু হবে এগুলা মেবি। জিজ্ঞেস করার মতো আসলে কাউকে পাচ্ছি না যে কাউকে জিজ্ঞেস করবো ভাই এগুলা আসলে কি। অ্যান্ড এখানে নামারও কোনো উপায় নেই, একটা ড্রেনের মতো করা আছে, তো নেমে যে দেখবো ওই উপায়টাও নাই আর কি। তবে গত ঈদের চেয়ে এবারের ঈদে রংপুর শহরও অনেক বেশি ফাঁকা। এটা থেকে বোঝা যায় যে আসলে রংপুরেও শহরের বাইরের লোক অনেকই আছে যারা ঈদের সময় রংপুর ছেড়ে চলে গেছে। বার্জার পেইন্টের বাংলাদেশ লিমিটেড রংপুর সেলস অফিস, আচ্ছা হেড অফিস না, সেলস অফিস। আর অনেক রকম অদ্ভুত গাছ আছে এখানে, এটা গবেষণার জন্যই মনে হয় এই ক্ষেতগুলো রাখা হয়েছে, কিছু একটা এরকম হবে। ওই যে হ্যাঁ, সামনে ওইটা হচ্ছে আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়, তার মানে রেশমেরই কোনো কিছু হবে। কারণ গতবার আমাদের হান্টার ভাইও বলছিল যে এগুলা রেশমের গাছ বা ওগুলার কোনো কিছু। আর এখানে ঘোড়া আছে দেখছেন। এবার নিয়ে রংপুর 3বার আসলাম, কিন্তু 3বারই আমরা একই জায়গায় খাইছি, হয় রাসেল নয় মকবুল, অ্যান্ড হয় গরু নয় ওখানে ছোট মাছ অ্যান্ড কিছু মাছের ব্যবস্থা আছে, বাট তারপরে ওখানে গরুটাই পপুলার, এই জন্য গরুর মাংসই খাওয়া হয়, ভাত অথবা খিচুড়ি। এই মানে এর বাইরে আমি একটা জিনিস রংপুরে দেখলাম, এটা হলো অনেকটা ওই যে বিরিশিরি, দুর্গাপুর বা শ্রীমঙ্গল গেলে যে প্রবলেমটা হয়, আরে কুকুর এই লোকটার এরকম আটকাইছে কেন, ওইখানে গেলে যে প্রবলেমটা হয়, ওই প্রবলেমটা হচ্ছে খাবার ওরকম পছন্দসই পাওয়া যায় না। দেখেন একবার চিন্তা করে, যদি কক্সবাজার যান, বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন টাইপের খাবার পাবেন, মানে অনেক রকম অনেক রেস্টুরেন্ট পাবেন। সেটা আপনি থাই চাইনিজ থেকে শুরু করে একদম দেশি বাংলা পর্যন্ত, ইন্ডিয়ান সব কিছুই পাবেন। আবার ঢাকার কথা তো বলতেই না, ঢাকায় তো সবই পাওয়া যাবে, এটা স্বাভাবিক। যদি চিটাগাং আসেন, চিটাগাংয়ে ভর্তা ভাজি একদম দেশি খাবার, ডাল থেকে শুরু করে মোটামুটি সব ধরনের সব ফুড চিটাগাংয়ে পাওয়া যায়, একদম যে পাওয়া যায় না তা না। কিন্তু এই শ্রীমঙ্গল বলেন, তারপর বিরিশিরি, দুর্গাপুর ওই সাইডটা, বা এবার রংপুরে তৃতীয়বারের মতো এসে যেটা আমার মনে হলো যে এখানে ওই ধরনের মানে রেস্টুরেন্টের ব্যাপারটা নাই। এটার পিছনে কারণও আছে। আমার যেটা মনে হয় যে এখানে আসলে যারা লোকাল লোকজন তারা তো বাসায় বেশিরভাগ খাওয়া দাওয়া করে, অ্যান্ড যারা লোকালের বাইরে, যারা বাইরে থেকে আসে, তারা ওই যে অভ্যস্ত হয়ে গেছে ওই খাবারের সাথে, অথবা তাদের খাবারের ব্যবস্থা তারা করে নিছে, বাইরে ওরকম খায় না। বাইরে কারা খায়? বাইরে খায় হচ্ছে যারা টেম্পোরারি ট্যুরিস্ট, তারা। অ্যান্ড টেম্পোরারি ট্যুরিস্ট হয়তো 2 দিন 4 দিন আমার মতো এরকম অল্প সময়ের জন্য আসবে, অ্যান্ড তারা একটু সাফার করবে যে একই ধরনের খাবার। আসলে 1 দিন 2 দিন থাকলে এগুলা দিয়ে পোষায় নেওয়া যায়, কিন্তু যদি সপ্তাহখানেক বা এর বেশি 15-20 দিনের কোনো প্রজেক্ট করতে আসা হয়, সেই ক্ষেত্রে এই খাবারগুলো একটু প্রবলেম হবে। তবে হ্যাঁ, রংপুরের যারা আছে তাদের কাছে আমি শুনছি যে তারা এদিক সেদিক গিয়ে বিভিন্ন রকম খাবার টেস্ট করে, বাট আমরা যারা বাইরে থেকে আসি আমরা তো হুট করে এগুলা চিনতে পারবো না। অ্যান্ড আমাদের উদ্দেশ্য থাকে এক, যে বিভিন্ন জায়গাগুলো দেখবো, শহর সম্পর্কে জানবো। এর মধ্যে যদি আবার 20 কিলো গিয়ে খাওয়া দাওয়া করতে হয়, তাহলে অনেক কিছুই অনেক রকমের প্রবলেমে পড়তে হবে। বৃষ্টি আসাতে এই নদী বা খাল যাই বলেন, এটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে।
মানে গতবার এসে যেরকম ময়লা দেখছি বা তার আগে শীতে এসে যেমন কস্তুরি সহ দেখছি, এবার ওই জিনিসটা নাই। তবে রাস্তাঘাটের অবস্থা তুমুল খারাপ। এদিকের অবস্থা বলেন আর ওদিকের অবস্থা বলেন, সব দিকের অবস্থাই তুমুল খারাপ। আস্তে আস্তে আমরা অলরেডি সাতমাথার কাছাকাছি চলে আসছি। অ্যান্ড এরপরের আমাদের ডেস্টিনেশন কি হবে আমি এখনো পর্যন্ত জানি না। এই পর্যন্ত আসলাম, মোড়ে গিয়ে দেখি কি অবস্থা। রংপুর শহরটা বেশ ছোট। সাতমাথা দিয়ে বের হয়ে আমরা অলরেডি যে রোডটায় উঠছি এটা হচ্ছে একদম আপনাকে মডার্ন হয়ে নিয়ে যাবে ঢাকার রোডে, এরকমটাই আমার মনে হয়। এই রোডে টুকিটাকি রেস্টুরেন্ট আছে, যেমন এই যে আমাদের হোটেল, বাট ঈদের কারণে এখন হচ্ছে বন্ধ। আর এই রোডে আমরা গতবারও আসছিলাম, তখন হচ্ছে এখানে যে জমিদার বাড়িটা আছে তাজহাট জমিদার বাড়ি, সেটা আমরা একটু ভিজিট করছিলাম আর কি। তো এবার আর তাজহাট জমিদার বাড়ি ঢুকবো না, যেহেতু একা একা। এবার আমরা রংপুর শহরটাই একটু এক্সপ্লোর করি। এদিক দিয়ে সামনে থেকে মেবি 0 পয়েন্ট পড়বে, 0 পয়েন্ট দিয়ে হয়তো বা আমরা আবার ওই পাশ দিয়ে, মানে যেটাকে হচ্ছে চেকপোস্ট বলে বা এমপি চেকপোস্ট বলে, ওই সাইড দিয়ে ঢুকে যেতে পারবো, এরকমটা মানে আমি ধারণা করতেছি। আমার মাথায় যে জিপিএস বা ম্যাপটা আছে ওইটা এরকমটা আমাকে সংকেত দিচ্ছে। এখন বাকি দেখা যাক, চলেন। প্রথমবার যখন আসছিলাম রাতে রাতে ঘুরছিলাম, মানে অনেক রাতে, 2টা 3টা পর্যন্ত, এরকম সারা রাতে আমরা বলতে গেলে ঘুরছিলাম। তখন এই সমস্ত রাস্তায় ঘুরে আমার কাছে এলাকাটা খুব ছোট মনে হয়েছে। বাট লাস্টের বার বা এবার এসে আমার মনে হচ্ছে যে না, আসলে রংপুর শহরটা অত ছোট না। মেইন যে সিটিটা, ওইটা আবাসিক যে এরিয়াটা, ওইটা ছোট, কিন্তু শহরের বাইরের পুরো ব্যাপারটা ঘুরলে বোঝা যায় যে এলাকাটা আবার একদম ছোটও না। রাস্তাঘাটগুলা অল্প অল্প, তো এই জন্য ছোটো লাগে, কিন্তু ভেতরে ভেতরে অলিগলি আমরা যখন ঘুরবো তখন হয়তো বুঝতে পারবো যে আসলে এই শহরের অবস্থা কি। এই রোডটা আমাদেরকে গাইবান্ধা নিয়ে যাবে, কারণ এইখানে একটা মাইলস্টোনে লেখা আছে যে গাইবান্ধা হলো 72 কিলোমিটার। এই তো, আর এদিক দিয়েও হয়তো শহরে আমরা চাইলে ঢুকতে পারবো, কারণ শহরটা যেহেতু এই পাশে, যেই রোডগুলাই এদিকে গেছে ওই রোডগুলা দিয়ে হয়তো বা আমরা ঢুকতে পারবো। তবে কি দরকার, এই রোডটাতে রাইড করতে তো ভালোই লাগতেছে, যেহেতু আমরা এই রোডেই একটু চলাফেরা করি। অ্যান্ড রোডটা রিস্কি কিন্তু সব কিছুর পর, কারণ একই রোডে যাওয়া একই রোডে আসা, তো বেশ স্পিডেও চলে মোটামুটি সবাই। বাট ওরকম আহামরি পুলিশ টুলিশ দেখি নাই। বাইকের পেপারসও নিয়ে বেরোইছি, একবার ভাবছিলাম যে পেপারস লাগবে না, কিন্তু ভাই আমি তো এখানকার লোকাল না, ধরে একটা কেস ঠুকা দিল, এরা ঝামেলা ভাই, ঝামেলার মধ্যে পড়ার কোনো দরকারই নাই। তবে হ্যাঁ, এইখানে ওই এআই মামলা, তারপরে হচ্ছে নাম্বার প্লেট আছে না নাই, আমার নাম্বার প্লেট উঠানো হয়েছে নাকি প্লাস্টিক রাবার দিয়ে ওই যে প্রিন্ট করাটা লাগাইছি, এগুলা নিয়ে ঝামেলা এখনও পর্যন্ত শুরু হয় নাই। এগুলার শুরুটা আসলে ঢাকা থেকেই হয়, আর ঢাকা এখন মাত্র শুরু হয়েছে। এগুলা এই সারা দেশে ছড়াইতে আশা রাখি অনেক সময় লাগবে। এখানে একটা মাইলস্টোন দেখে একটু দাঁড়াইলাম, যেখানে লেখা হচ্ছে ঢাকা 195 কিলোমিটার, এখান থেকে সৈয়দপুর হচ্ছে 45 কিলোমিটার, একদম কাছেও না। সৈয়দপুরে হচ্ছে এখানকার এয়ারপোর্ট। বাংলাবান্ধা 200 কিলোমিটার, মানে আরও 200 কিলোমিটার চাইলে আমরা উত্তরে যেতে পারবো, তাই আসলে ওকে। আর বগুড়া হচ্ছে 101 কিলোমিটার, বগুড়া তো যাওয়াই লাগবে যাওয়ার সময়। গুড, তার মানে এটাকে হাইওয়ে বলা যায়, যেহেতু এটার মধ্যে এই বড় বড় এইভাবে এগুলো দিয়ে দিচ্ছে আর কি, দিক নির্দেশনা বা কোনটা কত কিলোমিটার। আর এখানে সর্বোচ্চ গতিসীমা কিন্তু অনলি 40 কিলোমিটার। ডানে মোড় আছে, সামনে চৌরাস্তা আছে, সব কিছুই বলে দিতেছে। এগুলা যদি কেউ মেনটেন করে তাহলে তার অ্যাক্সিডেন্টের হার অনেকটাই কম হবে। কারণ গতবার এইখানে আসছিলাম এরকমটা কেন যেন আমার কাছে মনে হইতেছে না, সব কিছুই আসলে চেনা লাগে, আবার সব কিছুই আসলে কীরকম যেন অচেনা লাগে। কি একটা আজব ফিল, বলেন তো ভাই, কীরকম অদ্ভুত লাগতেছে। সত্যি কথা কি, অনেকদিন পর একা কোনো ও কি করতেছে, অনেকদিন পর একা কোনো ট্যুরে বের হয়েছি। অ্যান্ড একা বের হয়ে আসলে এরকম ঈদের ফাঁকা জিনিসটা, আমি ভাবছিলাম যে ঢাকা ফাঁকা, ঢাকা থেকে বের হয়ে যাই, বাট এখানে আসার পরে দেখি যে এই জায়গাও অ্যাজ ঢাকা, বরং ঢাকার চেয়ে ফাঁকা, এরকমটা মনে হইতেছে। ঢাকায় চেনা লোক আছে, এখানে ওইটাও নাই, সব মিলে একটু কেমন যেন। যাই হোক, চলেন দেখি এদিক থেকে কোন দিক দিয়ে কই যাওয়া যায়, এটা হলো আমরা একটু চিন্তা ভাবনা করি। ওকে, এই হলো রংপুর 0 কিলোমিটার। হ্যাঁ, এখানেই রাতে ছবি তুলছিলাম। আর এরপরে আমরা শহরে ঢুকবো মেবি এদিক দিয়ে, তাই না? গতকাল কি আমরা এদিক থেকে আসছিলাম? মেবি গতকাল এদিক থেকে আসছিলাম, অ্যান্ড মেবি এদিক দিয়ে ঢুকছিলাম। মেবি এটা ঢাকার রাস্তা, মেবি এটা ওই চেকপোস্টের রাস্তা, মেবি আবার এটা শহরের রাস্তাও হইতে পারে, ওদিক থেকেও হয়তো রাস্তা ভাগ হয়ে গেছে, এমনও হইতে পারে, অনেক কিছুই হইতে পারে। এখন কোনটা হবে এটা না যাওয়া পর্যন্ত বোঝার কোনো উপায় আমি খুঁজে পাইতেছি না। তবে যে বলেন ভাই, রাস্তাটা অনেক বেশি সুন্দর। কৃষি বিপণন ভবন রংপুর, আর গাছপালা সব কিছু মিলে ভালো লাগতেছে। ফাঁকা হওয়াতে মনে হয় যে আরও একটু বেশি সুন্দরই লাগতেছে।
অ্যান্ড আমি কালকে আসলে ওই দিক এই রাস্তাটা দিয়ে ঢুকি নাই, এই রাস্তাটা দিয়ে ঢুকলে এই রাস্তায় এত ভিড় হইতো না, আবার হইতেও পারে কালকে আসলে রাতে ঢুকছি তো, রাত আর দিনের মধ্যে একটা ব্যাপার আছে। আমি সত্যি কথা কি ম্যাপ বের করে দেখলে আমার কাছে সব কিছু অনেক ইজি হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে না ম্যাপ বের করে দেখি। আমি আসলে এইভাবে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে চিনতে চাইতেছি। ম্যাপ থেকে চেনা চেনা আসলে ওইটাকে চেনা বলা যায় না, ওইটা একটু চেনা হলেও একটা অচেনা ব্যাপার কীরকম যেন ওইটার মধ্যে থাকে এরকমটা আমার কাছে লাগে। তার চেয়ে এইভাবে ঘুরে ঘুরে বের করাটা আমার কাছে একটু বেশি মানে এটা এক্সাইটিং মনে হইতেছে। রেল লাইনও আছে এখানে, অ্যান্ড রেল লাইনে অনেক বেশি ভিড়ভাট্টা দেখা যাইতেছে। মেবি সাইডে বসবাসও করে মানুষ, তারা বের হয়েছে। রংপুর বাইক পার্লার এইখানে, ওকে, এটার নাম আমি শুনছি রংপুর বাইক পার্লার। ওটা কি এইখানে? মেবি এইখানে। ওকে, মেধাশিরি। এখানে বাইকের সার্ভিস সেন্টার তো মোটামুটি ভালোই আছে। অনেকে বলে যে রংপুরে ভালো বাইক সার্ভিস সেন্টার বা এগুলার অভাব, বাট আমি তো দেখলাম এক হলো অফিসিয়াল আছে, এক হচ্ছে আনঅফিসিয়ালও অনেক সার্ভিস সেন্টার, অনেক কিছুই এই দিকটায় আছে। নট ব্যাড, সব কিছুই তো আছে, তাহলে কেন এত নাই? ফাইনালি এটাই বাকি ছিল। হোন্ডার অফিসিয়াল শোরুমটাও এখানে দেখে ফেললাম, কিন্তু ইয়ামাহা চোখে এই না, এটা ইয়ামাহা না, কালার ইয়ামাহার মতো। এই বাজাজ, এই যে তোমার শোরুম। আচ্ছা, এই হচ্ছে ইয়ামাহা। ওকে, ইয়ামাহা অ্যান্ড বাজাজ হচ্ছে এখানে পাশাপাশি। এসিআই মোটরস, নিয়ন অটো, আর হচ্ছে আরিফিন মোটরস, বাজাজ মোটরস, উত্তরা মোটরস, সরি, বাট বন্ধ ঈদের জন্য। এই অবস্থা। অ্যান্ড এবার কোন দিকে যাব আমি? হ্যাঁ, ঘুরতে ঘুরতে আমরা সেই শাপলা চত্বর চলে আসছি। তার মানে আমরা শহরের মিডলে আছি এখন বলতে গেলে। আর যেটা শুনছিলাম বা যেটা ভাবছিলাম যে রংপুর শহরটা অনেক বেশি ছোট, আসলে ঠিক অত বেশি ছোটও না। আমি মাত্র বলতে গেলে 1/3 বা অর্ধেক না, অর্ধেকের কমই আসলে ঘুরছি, 1/3ই বলা যায়। তো এটাও মোটামুটি আমি জাস্ট বাইরের বর্ডারটা ঘুরলাম। অ্যান্ড ভেতরে যদি ঘুরতে যান তাহলে রংপুর সিটি মোটামুটি ছোট এটা যদি বলেন তাহলে এটা হবে ভুল। শহর মোটামুটি বেশ বড়ই আছে, বাট এখানে যারা থাকে তারা আসলে চিনে জানে, এই জন্য ওদের কাছে ব্যাপারটা ছোট লাগে। যেমন আমার কাছে মিরপুরটা হচ্ছে ছোট একটা শহর, কিন্তু অচেনা যারা, তারা মিরপুরের এক এক গল্লি দিয়ে এক এক দিন ঢুকলে এক এক দিন এক একভাবে হারিয়ে যাবে। ওই ব্যাপারটাই আসলে হয়েছে। এখানে বেস্ট বাইও আছে, এখানে সব কিছুই আছে, কোনো কিছুর কমতি নাই। ঘুরে ফিরে ভালো লাগলো। রংপুর শহর কোনোভাবে এটাকে খারাপ বলা যায় না। এবার একটু ভিন্নভাবে ঘুরলাম, কারণ গতবার রংপুর ঘুরছিলাম একভাবে, একটা উদ্দেশ্য ছিল যে এখানে যাব ওখানে যাব। এইবার উদ্দেশ্যহীনভাবেও রংপুর সিটিটা সুন্দরভাবেই ঘোরা হলো। তো শহরের এই ধরনের ভিডিও হয়তো এইটাই, আর কিছু করব না, এরপরে অন্য টাইপের কোনো ভিডিও করবো এরকমটা ইচ্ছা আছে। রংপুর শহরে ঘোরার মধ্যে তাজহাট, জমিদার বাড়ি, আর এদিকে একটা কি যেন পার্ক আছে শুনছিলাম, বাট এই পার্ক বা এগুলো আসলে আমার এগুলা কভার করতে ভালো লাগে না। এজন্য আমি এভাবে ঘুরি ফিরি, বিভিন্ন এলাকা সম্পর্কে আইডিয়া নেই, এই ব্যাপারগুলাই আমি এনজয় করি এই ব্যাপারগুলো। যাক, তাহলে আমরা যেহেতু হোটেলের কাছাকাছি চলে আসছি, আমি খেয়ে দিয়ে আবার রুমেই ঢুকে যাব। আজকের এই ভিডিওটা থেকে আমরা এখানে বিদায় নেই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিওটা নিয়ে আবার আমি না আসতেছি এই ব্র্যাক ব্যাংক আছে, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.